সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার খান হাসানুজ্জামান, এক্স রেজিস্ট্রার মেডিকেল কলেজ। আজকে আমরা ডেভিডসন সিম্পলি এর 4 নাম্বার পার্টটা আলাপ করব। স্লাইড শো করে দিলে একটু ভালো হতো। স্লাইডটা একটু বড় করছি। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। আমরা ডেভিডসন পেজ 563 পেজে আমরা একটা টেবিল পাবো। এই টেবিলটা জাস্ট আপনার আজকে পুলুরাল রিভিশন নিয়ে আলাপ করবো। পুলুরাল রিভিশন বলতে এই পুলুরাল স্পেসে যে ফ্লুইড কালেকশন, সেটাই পুলুরাল রিভিশন। ব্লাড কালেকশন হলে হিমোথোরাক্স, পাস কালেকশন হলে এম্পাইমা। তা এই পুলুরাল রিভিশনটার আসলে কজগুলো ডেভিডসন একটা টেবিল দেওয়া আছে, এটা অনেকেই মনে রাখতে পারে, অনেকে পারে না। এখানে অবশ্য বেশ কিছু কজ দিয়েছে, কমন কজ হিসেবে, আনকমন কজ হিসেবে। এই কজগুলোতে আমরা আসবো, তার আগে আমরা একটু অন্য ওয়েতে এই কজগুলো মনে রাখার চেষ্টা করি। কিভাবে কোন মেকানিজমে এই ইভোশন গুলো হচ্ছে, সেইভাবে যদি আমরা পড়ি প্যাথোজেনেসিস হিসেবে, তাহলে এটা মনে রাখাটা সহজ হবে। সেটা যদি আমরা এইভাবে আগাই, একটা ফ্লুইড কালেকশন বা এডেমা মেকানিজমটা কি? এটা একটা ব্লাড ভেসেল ওয়াল। এই ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যখন ব্লাডটা পাস করে, তার একটা প্রেসার ওয়ালে দিয়ে দেয়, যেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলা হয়। এটা নর্মালি থাকে এবং এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য কিছু ফ্লুইডটা বাইরে চলে আসে। হ্যাঁ, ব্লাড ভেসেলের বাইরে চলে আসে এবং এডিমা হয়। কিন্তু এই ফ্লুইডটা আবার ব্যাক করে ব্লাডে চলে যায় অসমোটিক প্রেসারের কারণে। ব্লাডে যখন প্রোটিন থাকে, তখন তার প্রেসারটাকে বলা হয় অসমোটিক প্রেসার। অসমোসিস মানে কি? অসমোসিস মানে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে ফ্লুইডটা পাস করবে, অর্থাৎ সলভেন্ট পাস করবে। অর্থাৎ ব্লাডে প্রোটিনের কনসেন্ট্রেশনটা বেশি, কিন্তু বাইরে প্রোটিনের কনসেন্ট্রেশন কম। ফলে যে ফ্লুইডটা বাইরে চলে আসছে, সেই ফ্লুইডটা হচ্ছে যে লোয়ার কনসেন্ট্রেশন থেকে ব্লাডের ভিতর প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি, হায়ার কনসেন্ট্রেশনের দিকে পাস করবে। এটি হচ্ছে অসমোসিস। আর এই প্রোটিন যত বেশি হবে, অসমোটিক প্রেসার তত বেশি হবে, তত বেশি ফ্লুইড আবার ব্যাক করবে ব্লাডে। ফলে যে ফ্লুইডটা সবসময় বের হয়ে আসছে, সেই ফ্লুইডটা আবার সবসময় ব্লাডে ব্যাক করছে। ফলে আমাদের কোনো এডেমা হচ্ছে না। কোনো কারণে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা ইনক্রিজ করে, তখন আমাদের এডেমা হবে। অথবা কোনো কারণে অসমোটিক প্রেসারটা যদি কমে যায়, তখন আর ফ্লুইডটা ব্যাক করতে পারবে না, তখন এডেমা হবে। একটা দুটো মেকানিজম। আরেকটা মেকানিজম হচ্ছে এন্ডোথেলিয়াম দিয়ে যে ফ্লুইডটা বের হয়ে আসে, তার পারমিয়াবিলিটি। এই ব্লাড ভেসেলের ওয়ালটা এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এগুলি দিয়ে তৈরি। ফলে কোনো ভাস্কুলার ডিজিজ অথবা অথবা যদি কোনো যেমন কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেমন হচ্ছে যে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ডিজিজের কারণে এটা ভাস্কুলারিটি বেড়ে যায়, অথবা কোনো ইনফেকশন, অথবা কোনো ইনফেকশনের কারণে, অথবা কোনো ম্যালিগন্যান্সির কারণে যদি এই পারমিয়াবিলিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে ফ্লুইডটা আরো বেশি বের হয়ে আসবে। তাহলে ইনফেকশন সেটা হতে পারে, সে যে কোনো এক একটা জায়গায় হিসেবে ইনফেকশন এক এক রকম হবে। তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি কখন বাড়বে? কানেক্টিভ টিস্যু ডিজিজের কারণে, অথবা কোনো ইনফেকশনের কারণে, অথবা কোনো ম্যালিগন্যান্সির কারণে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে, তখন ফ্লুইডটা আবার বের হয়ে আসবে, তখনই এডিমা হবে। আরেকটা মেকানিজম হচ্ছে যে এই যে এডিমাটা হয়, ফ্লুইডটা আসে, সেই ফ্লুইডটা কিন্তু আবার লিম্ফেটিক চ্যানেল দিয়ে ব্যাক করে আবার ব্লাডে চলে যায়। ফলে কোনো কারণে লিম্ফেটিক অবস্ট্রাকশন থাকলে এই ফ্লুইডটা আবার ব্যাক করতে পারে না, ফলে এখানে এডেমা হবে। তাহলে এডেমা হওয়ার মেকানিজম ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এডেমা হওয়ার মেকানিজম ডিক্রিজ অসমোটিক প্রেসার, এডেমা হওয়ার মেকানিজম ইনক্রিজ পারমিয়াবিলিটি, এডেমা হওয়ার মেকানিজম হচ্ছে লিম্ফেটিক চ্যানেল অবস্ট্রাকশন। এখন এই চারটা মেকানিজম যদি আমি সব ক্ষেত্রে যোগ করে দিই, যেমন আমার সে অ্যাঙ্কেল এডেমা হওয়ার মেকানিজম বলি, অথবা যদি আমরা যদি পুলুলার স্পেসে যদি এডেমা হয়, যাকে পুলুলার ইউশন বলে, সেক্ষেত্রে আমরা এই মেকানিজম, এই প্যাথোজেনিসটা ইউজ করতে পারি। অথবা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন এডেমা হয়, যেটাকে বলা হয় যে অ্যাসাইটিস, সেখানেও আমরা এই মেকানিজমটা অ্যাড করতে পারি ইত্যাদি। সবখানে যেখানে আমরা বলি না কেন, এই চারটে মেকানিজম যদি মাথায় রেখে যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কজগুলো মনে রাখা সহজ। যেমন ধরা যাক একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি আমরা পেরিটোনিয়ামের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এটা কিভাবে আসবে? এই যে নর্মাল পোর্টাল ভেইন, এই পোর্টাল ভেইন লিভারের সাইনোসাইড দিয়ে, হেপাটিক ভেইন দিয়ে, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে
রাইট সাইড অফ দ্য হার্টেই পাস করে। তাহলে রাইট সাইডে হার্ট যদি ফেলিয়ার হয় তাহলে এই ফ্লুইডটা পাস করতে পারবে না। না পাস করতে পারলে প্রেশারটা এখানে বেড়ে যাবে, মানে এখানে বেড়ে যাবে, এখানে ইনক্রিজ করবে, এখানে ইনক্রিজ করবে। পোর্টাল ভেইনের প্রেশার ইনক্রিজ করলে তখন এডেমা হবে, অর্থাৎ অ্যাসাইটিস হবে। অথবা যদি কোনো কারণে হেপাটিক ভেন অবস্ট্রাকশন হয়, ভেনো অক্লুসিভ ডিজিজ, বার্চিয়ারি সিনড্রোম, সেই ক্ষেত্রেও প্রেশার এখানে বেড়ে যাবে, ফলে তখন এডেমা হবে, মানে অ্যাসাইটিস হবে। অথবা সাইনোসাইটস গুলো যদি ব্লক হয়ে যায়, যেমন সিরোসিস, লিভার সিরোসিসের কারণে, তখন এখানে প্রেশার বেড়ে যাবে, তখন এখানে এডেমা হবে। এই হচ্ছে মেকানিজম অ্যাসাইটিস হওয়ার। তাহলে এইখানে যদি আমরা এই চিন্তা করি এই অ্যাসাইটিস হওয়ার ইনক্রিজ হাইড্রোস্টিক প্রেশার কি কারণে, ওই যে সিরোসিস, ওই যে হেপাটিক ভেইন আউটফ্লো অবস্ট্রাকশন, ওই যে রাইট সাইডের হার্ট ফেলিওর বা কার্ডিয়াক ফেলিওর। আর যদি লাংস এর ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ, লাংস এর ক্ষেত্রে চিন্তা করি, লাংস এই হার্টের সাথে লাংসের যে কানেকশন আছে পালমোনারি ভেইন দিয়ে, পালমোনারি ভেসেলস দিয়ে, যদি লেফট সাইডের হার্ট ফেলিওর হয় তাহলে এখানে প্রেশার বাড়বে, মানে এখানে প্রেশার বাড়বে, এখানে প্রেশার বাড়বে, আলটিমেটলি পালমোনারি এডেমা হবে। আবার এখানে কিছু ব্রঙ্কিয়াল ভেসেলস গুলো ওপেন হয়, ফলে সেগুলো কি হবে, পুলুরার সাথে কানেকশন আছে, ফলে পুলুরার ইফিউশন হবে। তাহলে হার্টের সাথে বোথ লাংস এর কানেকশন আছে, ফলে লেফট সাইডের হার্ট ফেলিওর হলে দেখা গেল বোথ লাংস এ পুলুলার ভিশন হবে। তাহলে বাইলেটারাল পুলুলার ভিশন একটা কজ হচ্ছে হার্ট ফেলিওর। তো এই হচ্ছে হাইড্রোস্টিক প্রেশার, অর্থাৎ কোথাও যদি কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় তাহলে হার্ট ফেলিওর হলো, কার্ডিয়াক আউটপুট কমে গেলে এখানে প্রেশার বাড়বে, এখানে প্রেশার ইনক্রিজ করা মানে এখানে প্রেশার বাড়বে, মানে হচ্ছে এখানে প্রেশার বাড়বে, আলটিমেটলি পালমোনারি এডেমা হবে, আবার বাইলেটারাল পুলুলার ভিশন হবে। অর্থাৎ একটা টিউব দিয়ে যখন পানি যায়, এখানে যদি ব্লক হয় তাহলে এর পিছনে সব প্রেশার গুলো বেড়ে যায়। সেরকম একটা একটা সার্কুলেশন, একটা ফ্লো যখন কার্ডিয়াক আউটপুট হয় না, তখন এর পিছনের সব কটার প্রেশার বেড়ে যাবে, বেড়ে গিয়ে তখন প্লুরাল ইফিউশন হবে, পালমোনারি এডেমা হবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে প্লুরাল ইফিউশনের কজ হাইড্রোস্টিক প্রেশার বেড়ে যাওয়ার কারণটা কি? সেটা হচ্ছে যে কার্ডিয়াক ফেইলার। আচ্ছা, এরপর আসে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিলিভিটি। ইনক্রিজ ভাস্কুলার পারমিলিভিটি কখন হবে? পেরিটোনিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, বলছিলাম যে আগে যে সেটা ইনফেকশন, ম্যালিগনেন্সি বা কানেকটিভ টিস্যু ডিজিজ। পেরিটোনিয়ামের ক্ষেত্রে হবে হচ্ছে কি, পেরিটোনিয়ামের ক্ষেত্রে যে ইনফেকশনের ভিতরে আসছে হচ্ছে যে টিবি, টিউবারকুলার পেরিটোনাইটিস। পেরিটোনিয়ামের ক্ষেত্রে একটা হচ্ছে ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্ট পেরিটোনাইটিস। ধরে নি কোথাও কার্সিনোমা অফ দ্য স্টোমাক, অথবা কোনো ইউট্রাইন কার্সিনোমা, প্রোস্টেটিক কার্সিনোমা, যেগুলো স্প্রেড করে পেরিটোনিয়ামে ছড়ায় পড়ছে, অথবা ওভারাইন কার্সিনোমা পেরিটোনিয়ামে ছড়ায় পড়ছে, ফলে পেরিটোনিয়ামে পারমিলিভিটি বেড়ে গিয়েছে, তখন এসআইটিস হবে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলো পেরিটোনিয়ামটা ইনফ্লামড হয়ে যায়, হ্যাঁ, এটা হলো ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যায়, তখনও হবে হচ্ছে যে এসআইটিস। এই হচ্ছে মেকানিজম, ভাস্কুলার পারমিলিভিটি ইনক্রিজ করবে কোন কোন কন্ডিশনে। ঠিক এই কথাগুলো যদি আমরা পুলুরাতে যদি অ্যাপ্লাই করি, পুলুরাতে ইনফেকশন, লাংসে কি হবে, টিবি হয়, লাংসে নিউমোনিয়া হয়, এই সমস্ত ইনফেকশনে পুলুরার ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যাবে, বেড়ে গেলে ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে গেলে ফ্লুইড চলে আসবে, তখন পুলুরার ইফিউশন হবে। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলেও পুলুরাতে ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যাবে, যে ম্যালিগনেন্সি তো ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যাবে, ফলে পুলুরাতে ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে গেলে আলটিমেটলি পুলুরার ইফিউশন হবে। ব্লাড ভেসেলে আরো কিছু ডিজিজ আছে, যেমন কানেকটিভ টিস্যু ডিজিজ, যেমন কানেকটিভ টিস্যু ডিজিজ ভিতরে এসএলই আছে, এক্ষেত্রেও ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যাবে, তখন পুলুরার ইফিউশন হবে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এখন এই প্যানক্রিয়াসটা আছে অ্যাবডোমেনে, এটা আবার লাংসে গেল কিভাবে? অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলে ডায়াফ্রাম ইনফ্লামড হয়ে, ডায়াফ্রামের নিচে আছে প্লুরা, সরি ডায়াফ্রামের উপরেই আছে প্লুরা, সে প্লুরাটা ইনফ্লামড হয়ে গেলে প্লুরার ভাস্কুলার পারমিলিভিটি বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রেও পুলুরার ইফিউশন হবে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে অ্যাসাইটিস হচ্ছে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসে পুলুরার ইফিউশন হচ্ছে। তাই হচ্ছে মেকানিজমস গুলো। এরপর আসে হচ্ছে যে হাইপোপ্রোটিনেমিয়া, অর্থাৎ প্রোটিন কনসেন্ট্রেশন যখন কমে যায়, অসমোটিক প্রেশার কমে যাবে, তখন ফ্লুইড ব্যাক করতে পারবে না, এডেমা হবে। তাহলে প্রোটিন বডিতে কমে যাওয়ার কন্ডিশনটা কি? একটা হচ্ছে যে প্রোটিন সিনথেসিস কমে যাবে, লিভারে প্রোটিন সিনথেসিস হয়, তাহলে একটা হচ্ছে লিভার সিরোসিসের কন্ডিশন। প্রোটিন আমরা যে খাচ্ছি এটা ব্লাডে যাচ্ছে না, অর্থাৎ ম্যালনিউট্রিশন একটা কারণ। আরেকটা কারণ কি, প্রোটিন লস হচ্ছে, কিডনি দিয়েও হচ্ছে, জিআইটি দিয়েও হচ্ছে। কিডনি দিয়ে নেফ্রোটিক সিনড্রোমে লস হয়, আর জিআইটি দিয়ে প্রোটিন লসিং এন্টেরোপ্যাথি। এই হচ্ছে মোটামুটি 4টে মেকানিজম প্রোটিন কমে যাওয়ার কারণ। তাহলে হাইপোপ্রোটিনেমিয়া, ব্লাডে প্রোটিন কমে যাবে কোন কন্ডিশনে? ম্যাল নিউট্রিশন কমে যাবে, লিভার সিরোসিসে কমে যাবে, নেফ্রোটিক সিনড্রোমে কমে যাবে, প্রোটিন লসিং এন্টেরোপ্যাথি। এর ফলে সমস্ত বডির তো প্রোটিন কমে যাচ্ছে, ফলে সবখানেই এডেমা হবে, জেনারেলাইজড এডেমা, অর্থাৎ অ্যাঙ্কেল এডেমাও হয়, আবার সে অ্যাসাইটিসও হয়, আবার পুলুলার ইফিউশনও হয়। ফলে এই কজও অ্যাসাইটিসের কজ, এই কজগুলো পুলুলার ইফিউশনের কজ। তারপর আসে যে লিম্ফেটিক অবস্ট্রাকশন। লিম্ফেটিক অবস্ট্রাকশন
অ্যাবডোমেনের ভিতরে লিম্ফেটিক অবস্ট্রাকশন সাধারণত টিবি ম্যালিগনেন্সিতে হয়, আবার লাংসেও তার টিবি ম্যালিগনেন্সিতে লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়। ফলে অ্যাবডোমেনের পেরিটোনালে ওখানেও লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে টিবি ম্যালিগনেন্সিতে, আবার লাংসেও টিবি ম্যালিগনেন্সিতে লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে। ফলে আলটিমেটলি ফ্লুইড গুলো আবার ব্লাডে পাস করতে পারবে না, ফলে এডেমা হবে। এবং পেরিটোনাল ক্যাভিটিতে হলে সেটা অ্যাসাইটিস, আর পুরুলার স্পেসে হলে সেটা পুরুলার এফিউশন। এই হচ্ছে মোটামুটি মেকানিজম দিয়ে পড়লে সবকিছু মনে রাখা সহজ। তা এটাকে অবশ্য কমনলি বলছে, যখন আমরা ওখানে নিউমোনিয়া, টিবি আলাপ করছি, পালমোনারি ইনফাকশন, এটা তো ভাস্কুলার ডিজিজ, ভালো ভাস্কুলার পারমিউনিটি বেড়ে যাবে। ম্যালিগন্যান্ট ডিজিজ বলতে হচ্ছে লাংসে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হার্ট ফেলিওরে বোথ সাইডের প্লুরাল এভিউশন হবে লাংসে। স্টার মার্ক মানে হচ্ছে বোথ সাইডে, অর্থাৎ বাইলেটারাল প্লুরাল এভিউশন, স্টার দিয়ে এখানে নিচে লেখা আছে মে কজেস দ্য বাইলেটারাল প্লুরাল এভিউশন। সাব ডায়াফ্রাগমেটিক ডিসঅর্ডার, যেমন হচ্ছে ডায়াফ্রামের নিচে যদি অ্যাবসেস হয়, সেইখানে হলে ওটা ইনফ্লামড হয়ে যায় ডায়াফ্রাম, ফলে প্লুরা ওটা ইনফ্লামড হয়ে যায়, ফলে ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করে, ফলে প্লুরাল এভিউশন হবে। প্যানক্রিয়াটাইটিস হলে আলটিমেটলি ডায়াফ্রাম থেকে তারপরে সে যে প্লুরাতে ইনফ্লামড হয়ে যাবে, ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করবে, ফলে প্লুরাল এভিউশন হবে। হাইপোপ্রোটিনেমিয়া, যেটা একটু আগে আলাপ করলাম, কানেকটিভ টিস্যু ডিজিজ, যেটা একটু আগে আলাপ করলাম, তারপর আছে যে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন সিনড্রোম। এই ক্ষেত্রে দেখা গেল যে মায়োকার্ডিয়াল ইনফেকশন সিনড্রোমে সেক্ষেত্রে পেরিকার্ডিয়ামও ইনফ্লামড থাকে, তার সংস্পর্শে লাংস থাকে, প্লুরা থাকে, সেখানে ইনফ্লামড হয়ে গেলে তখন প্লুরাল এভিউশন হতে পারে। অ্যাকুট রিউমেটিক, বা এটা আরেকটা কন্ডিশন, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন সিনড্রোম। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে ড্রেজলার সিনড্রোম বলা হয়, ড্রেজলার সিনড্রোম বলা হয়, যে কারণে প্লুরিসি হয়ে প্লুরাল এভিউশন হয়। অ্যাকুট রিউমেটিক ফিভার একই কথা। মিস সিনড্রোম, এটা হচ্ছে ওভারিয়ান টিউমার প্লাস হচ্ছে ওই সাইডে, যে সাইডে ওভারিয়ান টিউমার থাকবে সেই সাইডে প্লুরাল এভিউশন হয়, বলা হচ্ছে মিস সিনড্রোম। মিক্সডেমা অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের একটা কন্ডিশন, এবং হাইপোথাইরয়েডিজম হলে কিছু সাবস্টান্স, হ্যাঁ, কিছু সাবস্টান্স গুলো বিশেষ করে হচ্ছে যে মেটাবলিজম হয় না, না হলে ওরা ফ্লুইড ধরে রাখে, তখন হোল বডি জেনারেলাইজ এডেমা হয়, তার সেখানে প্লুরাল এভিউশন হবে, অ্যাসাইটিস হবে, অ্যাঙ্কেল এডেমা হবে। এই হচ্ছে যে মিক্সড এডেমার একটা কারণ। ইউরেমিয়া হলে সেক্ষেত্রে বা ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করে, সেক্ষেত্রে প্লুরাল এভিউশন হয়। তো এই যে মিক্সড এডেমা হলে সে কিন্তু একটা লাংসকে ধরে না, সে সমস্ত বডিকে ধরে, ফলে বোথ লাংসকেও ধরবে, ফলে বোথ বাইলেটারাল প্লুরাল এভিউশন হবে। ইউরেমিয়া হলে ব্লাডে যখন ইউরেমিয়া হয় তখন শুধু একটা লাংসের ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করে না, বোথ লাংসের ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করবে, ফলে বাইলেটারাল প্লুরাল এভিউশন হবে। এই হচ্ছে মোটামুটি প্লুরাল এভিউশনের কজ। এভাবে আমরা মনে রাখতে পারি, কমন কজ দিয়ে, আনকমন কজ দিয়ে, আর একটা হচ্ছে যে মেকানিজম দিয়ে আমরা মনে রাখতে পারি। আর মাথায় রাখতে হবে এখানে বিশেষ করে এই টেবিল থেকে যে বাইলেটারাল প্লুরাল, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কিন্তু স্যাররা বিশেষ করে ধরে প্লুরাল এভিউশনে কয়টা কজ, তাদের কমন কজ গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তখন স্যাররা জিজ্ঞেস করলে বাইলেটারাল প্লুরাল এভিউশনে কয়টা কজ বলো, তখন সে যদি একটাই বলে কার্ডিয়াক ফেলিওর, তাহলে স্যাররা খুশি। আর পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য সবকটা কজই মাথায় রাখতে হবে। কার্ডিয়াক ফেলিওরের কারণে বাইলেটারাল প্লুরাল এভিউশন হয়, পালমোনারি ইনফেকশনে হয়, কানেক্টিভ টিস্যু যখন ডিজিজ হয় তখন বোথ লাংসের কানেক্টিভ টিস্যু ডিজিজ হবে, ভাস্কুলার পারমিউনিটি বেড়ে যাবে। আর মিক্সড এডেমার কারণে বাইলেটারাল প্লুরাল এভিউশন হবে ইউরেমিয়ার কারণে, অর্থাৎ স্টার মার্ক দেয়াগুলো হচ্ছে বাইলেটারাল প্লুরাল এভিউশনের কজ। আর হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া। আচ্ছা, এর ভিতরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেনজুরেটিভ আর এক্সুডেটিভ প্লুরাল এভিউশন কোনগুলি। একমাত্র হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাদে বাকিগুলোর কারণেই হচ্ছে যে এক্সুডেটিভ প্লুরাল এভিউশন হয়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ করে যে প্লুরাল এভিউশন হয় সেটাই হচ্ছে যে ট্রানজুরেটিভ, যেমন এইগুলি, এগুলো হচ্ছে ট্রানজুরেটিভ। আর বাকি সবগুলোর কারণই হচ্ছে এক্সুডেটিভ প্লুরাল এভিউশন, এটা মাথায় রাখতে হবে। তাহলে এক্সুডেটিভ প্লুরাল এভিউশন, ট্রানজুরেটিভ প্লুরাল এভিউশন এইভাবে আসতে পারে, অথবা ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে গিয়ে কি কি কারণে প্লুরাল এভিউশন হয়, ভাস্কুলার পারমিউনিটি ইনক্রিজ করে কি কি কারণে প্লুরাল এভিউশন হয়, হাইপোপ্রোটিনেমিয়ার কি কি কন্ডিশনে প্লুরাল এভিউশন হয়, লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে কি কি ভাবে প্লুরাল এভিউশন হয়, এইভাবেও মনে রাখা যায়। আবার কমন কজ গুলো, আনকমন কজ যেভাবে মনে রাখতে পারে। এরপরে ডেভিডসনের ওইখানেই 563 পেজে 23rd এডিশন ডেভিডসনের ওই টেবিলের নিচে আর একটা টেবিল দেওয়া আছে, প্লুরাল এভিউশনের কিছু ফিচার্স দেওয়া আছে। এখানে টিবির কারণে যদি প্লুরাল এভিউশন হয় সেটা ইউজুয়ালি অ্যাম্বার কালার্ড হয়। অ্যাম্বার কালারটা অনেকে চেনে না, অ্যাম্বার কালারটা হচ্ছে যে অনেকটা সিরাপের বোতলের যে কালারটা, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাম্বার কালার। আচ্ছা, টিবি যেহেতু একটা ইনফেকশন মেল এবং সে যেহেতু ভাস্কুলার পারমিউনিটি বাড়ে, সেই জন্য এটা এক্সুডেটিভ।
টিবি একটা ক্রনিক ইনফেকশন। ক্রনিক সেল হচ্ছে লিম্ফোসাইট, অ্যাকুট সেল ইনফ্লামেশনের সেল হচ্ছে নিউট্রোফিল। ক্রনিক ইনফ্লামেশনের সেল হচ্ছে লিম্ফোসাইটস। তাহলে এটা একটা ক্রনিক ইনফেকশন টিবি। সেইজন্য এখানে প্রিডমিনেন্টলি লিম্ফোসাইটস থাকে। আচ্ছা, টিবির ক্ষেত্রে আমরা আদার্স আর কি আমরা এমটি টেস্ট বা পজিটিভ টিউবারকুলিন টেস্ট পজিটিভ পাইতে পারি। প্লুরাল ফ্লুইড যদি আইসোলেশন করা হয় মাইক্রোব্যাকটেরিয়াম, এটা আমরা 20% এর ক্ষেত্রে পেতে পারি। আমাদের দেশে সাধারণত খুব কম পায়। বাইরের দেশে এটা সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন করলে দেখা যায় যে মাইক্রোব্যাকটেরিয়ামটাও পাওয়া যেতে পারে কালচার করলে। আচ্ছা, পজিটিভ প্লুরাল বায়োপসি। প্লুরাল বায়োপসি যদি আমরা করতে পারি সেখানে 80% কেসে আমরা পজিটিভ পাইতে পারি। এমনকি অ্যাডেনোসাইন ডিঅ্যামাইনেজ, হ্যাঁ? যেটাকে এডিএ বলা হচ্ছে, এটাও আমরা প্লুরাল ইনফেকশন যখন আমরা বের করি তখন আমরা টেস্ট করতে দিই। টেস্ট করতে দেওয়ার ভিতরে বলি যে সাইটোলজিক্যাল, বায়োকেমিক্যাল আর একটা হচ্ছে যে এডিএ। হ্যাঁ? প্লুরাল ইনফিউশনে যদি আমরা এডিএ বেশি পাই, মোস্ট সিগনিফিক্যান্ট, হ্যাঁ? এটা যে টিউবারকুলোসিস। কিন্তু অ্যাসিটিক ফ্লুইডে এডিএ কিন্তু অতটা সিগনিফিক্যান্ট না। কিন্তু প্লুরাল ফ্লুইডে এডিএ যদি পজিটিভ হয় তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট এটা টিউবারকুলার প্লুরাল ইনফিউশন। তাহলে এভাবে আমরা একটা ভাবতে পারি, এটা আছে যে একটা অ্যাম্বার কালার, এটা আছে এক্সুডেটিভ ফ্লুইড, এটা আছে প্রিডমিনেন্ট এখানে লিম্ফোসাইটস থাকে। তাহলে প্লুরাল ফ্লুইড আমরা যে সাইটোলজিক্যাল দেখি, এখানে দেখি যে নিউট্রোফিল বেশি না লিম্ফোসাইটস বেশি। এখানে দেখি যে আসলে এটা এক্সুডেটিভ নাকি ট্রানজিটিভ, সেটা প্রোটিনের কনসেন্ট্রেশন দেখে বলতে পারি। প্রোটিনের কনসেন্ট্রেশন বেশি হলেই সেটাই হচ্ছে যে এক্সুডেটিভ। তারপরে আমরা কনফিউশন থাকলে আদার্স কিছু টেস্ট করে, এমটি টেস্ট করে দেখতে পারি। আর এইগুলো আমাদের দেশে খুব বেশি করে না। প্লুরাল বায়োপসি মেইনলি এডিএটা দেখা হয়। এডিএটা পজিটিভ হইলে মোটামুটি ধরে নিই এটা হচ্ছে আমরা টিউবারকুলার প্লুরাল ইনফেকশন। আর প্লুরাল ফ্লুইডটা বের করে যদি এটা ব্লাড স্টেইনড হয়, সেটা ম্যালিগন্যান্টও চিন্তা করা হয়। এটাও এক্সুডেটিভ। এখানে যেটা ক্রনিক কেস, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, হ্যাঁ? ম্যালিগন্যান্সি এটা একটা ক্রনিক ইনফ্লামেশন। সেজন্য এখানে ক্রনিক সেলের ভিতরে, ইনফ্লামেটরি সেলের ভিতরে লিম্ফোসাইটস থাকবে। আর এখানে প্লুরাল বায়োপসি করলে 40% এর ক্ষেত্রে ম্যালিগনেসিস বোঝা যায়। আর ম্যালিগনেন্সি যদি আদার সাইন সিম্পটম থাকে সেগুলো দেখেও আমরা ম্যালিগনেন্সি সাসপেক্ট করতে পারি। হার্ট ফেইলিউর, এটা স্ট্র কালার হয়, স্ট্র কালার, খড়কুটার মতন কালার। আচ্ছা, যেহেতু হার্ট ফেইলিউরে হাইড্রোস্টিক প্রেশারটাকে ইনক্রিজ করে সেহেতু এটা ট্রানজিটিভ ফ্লুইড। এখানে কিছু ফিউ সেরোসাল সেলস পাওয়া যায়। তবে হার্ট ফেইলিউর আদার সিম্পটম সাইন্স গুলো পাওয়া যাবে এবং ডায়াবেটিক্স ইউজ করলে এটা রেসপন্স করে দেয়। পালমোনারি ইনফার্কশন, এখানে এটা ব্লাড স্টেইনড হয়। এটাও এক্সুডেটিভ, কারণ মাসকুলার পালমোনারিটি ইনক্রিজ করে। এখানে যেহেতু পালমোনারি ইনফেকশন ভেসেলের, এখানে কিছু আরবিসি পাওয়া যেতে পারে ফ্লুইডের ভিতরে। তবে পালমোনারি ইনফেকশন হইতে হলে নিশ্চয়ই পালমোনারি এম্বোলিজম হতে হবে। পালমোনারি এম্বোলিজম হতে হলে নিশ্চয়ই তার কিছু সোর্স থাকতে হবে। অবভিয়াস কিছু সোর্স থাকবে এম্বোলিজম। হয় ডিবিটি ছিল, ডিবিটি হইতে হলে হয় পেলভিক সার্জারি করা লাগছে, নয় লেগ সার্জারি করা লাগছে। হ্যাঁ? সেগুলো হিস্ট্রি না থাকলে তো আর ডিবিটি হবে না। তাহলে আল্টিমেটলি আমাদের এখানে একটা কথাই মাথায় রাখতে হবে যে আমরা পালমোনারি ইনফেকশন হলে রোগীরই জিজ্ঞাসা করতে হবে যে তার আগে পা ফুলছিল কিনা, এক পা ডিবিটি ছিল কিনা। হ্যাঁ? তাহলে obvious source of the embolism এর সোর্সটা কোথায়? ডিবিটি। ডিবিটি হলে তার সোর্স কোথায়? তার কোনো ফ্যাক্টর ছিল কিনা? লেগ সার্জারি করছিল কিনা? এটাকে ফ্যাক্টর প্রিডিসপোজিং টু দ্য ভেনাস থ্রোম্বোসিস, অর্থাৎ ডিবিটি কেন হয়েছিল? কি ফ্যাক্টর ছিল? হয় লেগ সার্জারি করছিল, নয় পেলভিক সার্জারি করছিল, বা কোনো ম্যালিগন্যান্সি ছিল, অথবা এক পা প্যারালাইসিস ছিল, বা পাটা ইমমোবিলাইজ ছিল। এই যে অনেকগুলো কথা আছে যেটা আসলে এই কথাটা এখানে এনে কথা বললে দেখা গেল যে অনেক বড় লেকচার হয়ে যাবে। সেটা না আরেকদিন আলাপ করব যে ডিবিটি হওয়ার কি কারণ। সেই কারণগুলো, সেই ফ্যাক্টর গুলো আছে কিনা এটা দেখার জন্য এখানে বলা হয়। তাহলে পালমোনারি ইনফেকশন অর্থাৎ ব্লাড স্টেইন যদি থাকে, কোন পেশেন্টের যদি প্লুরাল ফ্লুইডে ব্লাড স্টেইন যদি থাকে, ধারণা করতে পারি এটা ম্যালিগন্যান্সি, ধারণা করতে পারি পালমোনারি ইনফেকশন, ধারণা করতে পারি এটা হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। যদি পেটে ব্যথার হিস্ট্রি থাকে তাহলে আমরা ভাববো অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। যদি ডিবিটির হিস্ট্রি থাকে তাহলে ভাববো পালমোনারি ইনফেকশন। যদি ম্যালিগন্যান্সির আদার সাইন সিম্পটম থাকে তাহলে ভাববো হচ্ছে ম্যালিগন্যান্সি। তাহলে কালার দেখে ব্লাড স্টেইন ৩ জায়গায় হয়। ম্যালিগন্যান্সি, পালমোনারি ইনফেকশন আর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। কালার দেখে তখন আদার সাইন সিম্পটমের সাথে মিলায়ে ডায়াগনোসিস করতে হয়। এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে, এখানে এই আশেপাশে সবারই একটা ক্লিনিকে একটা কল দেয়া হয়েছিল, পোলার রিভিশন আছে, স্যার একটু পোলার রিভিশনটা বের করে দেন। আমি পোলার রিভিশন সিরিজ দিয়ে বের করার সময় দেখি এটা ব্লাড স্টেইন। ছেলেটার বয়স হচ্ছে ১৫ বছর। এখন এই ১৫ বছর তো আমি ম্যালিগন্যান্সি চিন্তা করব না। তখন আমি তার ডিবিটি বা এক পা ফুলছিল কিনা জিজ্ঞাসা করলাম, না কোনো পাটা ফোলে নাই। তখন জিজ্ঞাসা করলাম পেটে ব্যথা ছিল কিনা? সে বলল যে হ্যাঁ, ও রুগীটা তো ভর্তি হয়েছে গত ৪ দিন আগে পেটে ব্যথা নিয়ে। তাহলে সিম্পল একটা কোয়েশ্চেন এ কিন্তু অ্যান্সার হয়ে গেল। তখন আমি আল্ট্রাসোনোগ্রাম অফ দ্যা অ্যাবডোমেন করে দেখি
যে প্যানক্রিয়াসটা সুয়েলিং হয়ে আছে, দ্যাট ইজ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকে তার হচ্ছে যে ব্লাড স্টেইন, পুরুলার ইফিউশন হয়েছিল। তাহলে আমাকে ডাকছে ৪ দিন পরে, আমাকে বলল যে পুরুলার ইফিউশন। আমি পুরুলার ইফিউশন দিয়ে ব্যাকে গিয়ে দেখলাম যে তার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এর চেহারাটা পাওয়া গেল। তা এইজন্য নলেজটা থাকলে, হ্যাঁ, প্রতিটা জিনিসের নলেজ থাকলে যেখান থেকে তুমি রোগী দেখো না কেন, যেখান থেকে স্টার্ট করো না কেন, ঠিকই আসল কারণটায় তুমি চলে আসতে পারবে। এরপরে হচ্ছে রিউমাটয়েড ডিজিজ। রিউমাটয়েড ডিজিজ এটা টার্বিড কালার, একটা ঘোলা টাইপের কালার পাওয়া যায়। রিউমাটয়েড ডিজিজ যেহেতু এটা ভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে, এটা এক্সুডেটিভ ফ্লুইড, এটা একটা ক্রনিক ডিজিজ, সেহেতু একটা লিম্ফোসাইটস পাবো। রিউমাটয়েড ডিজিজ আদার সাইন সিম্পটম পাওয়া যেতে পারে, বা এনটিসিসিপি যে পরীক্ষাগুলো রিউমাটয়েড ডিজিজ ডায়াগনোসিস হয় সেটাও আমরা পজিটিভ পেতে পারি। এসএলই, এসএলইটা সেরাস টাইপের কালার থাকে, এবং যেটা এটাও ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে, তাহলে এটা এক্সুডেটিভ, এটাও ক্রনিক ডিজিজ, সেহেতু এটা লিম্ফোসাইটস থাকবে। আদার সাইন সিম্পটম এসএলই পাওয়া যেতে পারে, অথবা অ্যান্টি নিউক্লিয়ার ফ্যাক্টর বা অ্যান্টি ডিএনএ পজিটিভ, যেটা হচ্ছে এসএলই টেস্ট, এই টেস্টও করলে পজিটিভ পাওয়া যেতে পারে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস একটু বললাম ব্লাড স্টেইন, এটাও যেহেতু একটা ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে, এটাও এক্সুডেটিভ, তেমন কোনো স্পেসিফিক সেল পাওয়া যায় না। তবে এখানে যদি সিরাম অ্যামাইলেজ বা লাইপেজ যদি করতে দেওয়া হয়, তাহলে অথবা পুরুলার ফ্লুইড যদি অ্যামাইলেজ করতে দেওয়া হয়, সেটাও আমাদের বেশি পেতে পারি। থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশন, অর্থাৎ লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে মিল্কি কালার হয়ে থাকে, যেটাকে আমরা কাইল বলি। হ্যাঁ, এখানে আমরা কাইলোমাইক্রোনও যদি টেস্ট করি, তাহলে সেটা আমরা পজিটিভ পাইতে পারি বেশি। নিউমোনিয়া, যেটা অবশ্য প্রিপারেশনে দেয়নি, এটা আমি একটু এখানে যোগ করে নিয়েছি। নিউমোনিয়া এটা একটা ইনফেকশন, ইনফেকশনে হলে এটা ফ্লুইডটা টার্বিড কালার হয়, যেটা একটা ইনফেকশন, ভাস্কুলার পারমিটিভিটি ইনক্রিজ করে, সেটা এটা এক্সুডেটিভ। আর হচ্ছে যে এখানে আসলে আমার এই বারটার জন্য দেখতে পাচ্ছি না কি লেখছে, আমি নিজেও দেখছি আসলে এটা হচ্ছে যে নিউট্রোফিল। হ্যাঁ, এখানে সেলগুলো প্রিডমিনেন্ট থাকবে হচ্ছে নিউট্রোফিল, যেহেতু এটা অ্যাকুট ইনফেকশন, নিউমোনিয়া একটা অ্যাকুট ইনফেকশন, অ্যাকুট ইনফ্লামেশনের সেল থাকে নিউট্রোফিল, আর বাকি ক্রনিক ইনফেকশনে থাকবে হচ্ছে লিম্ফোসাইটস। এই হচ্ছে মোটামুটি টেবিল। এই টেবিল থেকে কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্টের জন্য তো ভালোই কোশ্চেন হয়, এবং অনেকগুলো এমসিকিউ হয়, এবং স্যাররা কোশ্চেনও করে, এমনকি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কোশ্চেন চলে আসছে। এরপরে একটা টেবিল দেওয়া আছে, এর পরের পাতায় পেজ নাম্বার কত হবে, পেজ নাম্বার হচ্ছে 564। 564 এ দেখো একটা টেবিল দেওয়া আছে। আসলে এক্সুডেটিভ আর ট্রানজিটেটিভ আমরা কিভাবে ভাববো। একটা পেশেন্টের ফ্লুইড এক্সুডেটিভ ভাববো যখন পুরুলার ফ্লুইডের প্রোটিন আর সিরাম প্রোটিনের রেশিও যদি করি, সেটা যদি মোর দ্যান 0.5 হয়, তাহলে ওই পুরুলার ফ্লুইডটা হচ্ছে এক্সুডেটিভ। অথবা পুরুলার ফ্লুইডের এলডিএইচ আর সিরাম এলডিএইচ এর যদি রেশিও করি, সেটা যদি মোর দ্যান 0.6 হয়, তাহলে ওই পুরুলার ফ্লুইডটা হচ্ছে এক্সুডেটিভ। অথবা পুরুলার ফ্লুইডের এলডিএইচ করছি, যেটা হচ্ছে যে নরমাল ব্লাডের যে এলডিএইচ তার আপার 2/3 এর বেশি যদি হয়, নরমাল ব্লাডের এলডিএইচ যা আছে তার আপার 2/3, তার থেকে 2/3 গুণ করলে তার থেকেও যদি বেশি আমি পুরুলার ফ্লুইডে পাই এলডিএইচ, তাহলে সেই পুরুলার ফ্লুইডটাকে আমরা বলবো এক্সুডেটিভ। পয়েন্টগুলো মাথায় রাখবে, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য এটা থেকে এমসিকিউ হতে পারে। নেক্সট আমরা পুরুলার ফ্লুইড সম্পর্কে আর কিছু না, পুরুলার ফ্লুইড সম্পর্কে আর একটু আলাপ করতে পারি। সেটা হচ্ছে যে এই পুরুলার ফ্লুইড সিম্পটম সাইন কি, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আলাপ করেছি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকলটেশনে কি পাবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরুলার ফ্লুইডটা, হ্যাঁ, পুরুলার ফ্লুইডটা আসলে ক্লিনিক্যালি আমরা যে এক্সামিন করে পাই, এটা যখন পুরুলার স্পেসে যখন ফ্লুইড 500 সিসি বেশি হয়, তখন আমরা ক্লিনিক্যালি এটা ডিটেক্ট করতে পারি। আর 300 সিসির উপরে গেলে আমরা রেডিওলজিক্যালি ডিটেক্ট করতে পারি যে পুরুলার ইফিউশন আছে। রেডিওলজি মানে চেস্ট এক্স-রে পিএভিউ দিয়ে। আর যদি 100 সিসির উপরে যায়, তখন আমরা এটা ডিটেক্ট করতে পারি, এটাও এক্স-রে দিয়ে, তবে ল্যাটারাল ডিকুবিটাস পজিশন দিয়ে এক্স-রে, পিএভিউ তে পাবো না, ল্যাটারাল ডিকুবিটাস পজিশন, হ্যাঁ, একটু কাইট করা এক্স-রে করলে ফ্লুইডটা একটু কাইট হয়ে পড়ে, তখন দেখা যায়। আর 100 এর নিচে যদি ফ্লুইড যদি কালেকশন হয় পুলার স্পেসে, তাহলে এক্স-রে দিয়েও বোঝা যায় না, ক্লিনিক্যালি তো বোঝাই যায় না, তখন আল্ট্রাসোনোগ্রাফি করে বোঝা যাবে। তাহলে 500 এর উপরে গেলে হচ্ছে ক্লিনিক্যালি, 300 এর উপরে গেলে হচ্ছে চেস্ট এক্স-রে পিএভিউ দিয়ে, আর 100 এর উপরে গেলে হচ্ছে যে ল্যাটারাল ডিকুবিটাস পজিশন দিয়ে, আর এটা হচ্ছে ইসে 100 সিসি নিচে যদি ফ্লুইড কালেকশন হয়, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বোঝা যাবে। এরপর আমরা আরেকটা টপিকসে চলে যাব, সেটা একটা ডিজিজের ভিতরে যেতে চাচ্ছি। এই ডিজিজটা হচ্ছে পেজ নাম্বার 569।
569 এ যাব। হাউ টু মেক এ ডায়াগনোসিস অফ অ্যাজমা। দেখছেন এরকম একটা ফিগার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, হাউ টু মেক এ ডায়াগনোসিস অফ অ্যাজমা। এই শীতকাল এখন অ্যাজমার অ্যাটাকটা বেশি হবে, এটা সম্পর্কে আমাদের কম বেশি সবার একটু জানা উচিত। কম্পিটেবল ক্লিনিক্যাল হিস্টরি প্লাস আইদার অর, এর মানে হচ্ছে যে পেশেন্টের হয়তো শ্বাসকষ্ট আছে, কাশি আছে, এরকম যদি থাকে, সেই রোগীর যদি FEV1 যখন মোর দ্যান 12%, এর মানেটা কি দাঁড়ালো? FEV1 তো স্পাইরোমেট্রি মেশিন লাগবে, বা ওয়ার্ডে পিক ফ্লোমিটার দিয়েও করা যেতে পারে। এটা যখন ইনক্রিজ ফলোইং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ব্রঙ্কোডাইলেটর, এই কথাগুলো আমরা একটু বুঝবো, তার আগে একটু নিচে ফিগারটা দেখে আসি। এখানে নিচে দেখালে একটা ফিগার দেওয়া আছে, একটা পেশেন্টের, অ্যাজমা পেশেন্টের যদি FEV1 করি স্পাইরোমেট্রি দিয়ে, তো দেখা গেল যদি FEV1 করলে ফার্স্ট সেকেন্ডে তার FEV1টা হচ্ছে যে এতটুকু, অর্থাৎ 1 লিটার। কিন্তু তাকে ব্রঙ্কোডাইলেটর দেওয়া হলো। ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে 20 মিনিট পরে আবার FEV1 করলাম। FEV1 করলে দেখা গেল যে 2.5 লিটার হয়ে গেল। তাহলে ওই রোগীটা, শ্বাসকষ্ট রোগীর ব্রঙ্কোডাইলেটর বা অর্থাৎ সালবিটমল বা নেবুলাইজ করার আগে আমরা FEV1 করে দেখলাম যে মাত্র 1 লিটার পাইলাম। নেবুলাইজ করার ঠিক 20 মিনিট পরে, অর্থাৎ 2 মিনিটস আফটার ব্রঙ্কোডাইলেটর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক 20 মিনিট পরে আমরা আবার একটা FEV1 করলাম। করার পরে দেখা গেল যে তার শ্বাসকষ্ট অনেক কমে গেছে, FEV1টা বাড়ছে। অর্থাৎ 2.5, তাহলে কি 100% কেন 150% এরও বেশি ইনক্রিজ করছে। 15% ইনক্রিজ করলে ডায়াগনস্টিক, এখানে দেখা যাচ্ছে 150% ইনক্রিজ করছে। এই কথাটাই এখানে লেখা। FEV1 মোর দ্যান 12% যদি ইনক্রিজ করে, কখন? ফলোইং দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অফ দ্য ব্রঙ্কোডাইলেটর অর গ্লুকোকর্টিকয়েডস, অর্থাৎ ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে যদি 15% বা অথবা 12% এর বেশি ইনক্রিজ করে, তাহলে এটা ডায়াগনস্টিক। আরেকটা হচ্ছে কি, মনে করি যে এইটা হচ্ছে যে ডে ওয়ান এ AM আছে, PM মানে হচ্ছে রাত 12টা, PM মানে হচ্ছে দুপুর 12টা। তো এই রাত 12টায় দেখো এই পিক ফ্লোটা কত নিচে আছে, আর দুপুর 12টা দেখো পিক ফ্লোটা কত উপরে উঠে গেছে। তাহলে পিক ফ্লোটা নিচে থাকা মানে কি? তার শ্বাসকষ্ট বেশি। আর পিক ফ্লোটা উপরে থাকা মানে কি? তার শ্বাসকষ্ট কম। তাহলে দুপুরের দিকে তার শ্বাসকষ্ট কম, কিন্তু রাতের দিকে, মধ্যরাতের দিকে এবং ভোরবেলার দিকে তার শ্বাসকষ্ট বেশি। আবার মধ্যরাতের দিকে আবার শ্বাসকষ্ট হয়ে যায়, আবার দেখে সেকেন্ড ডেতে মধ্যরাতের দিকে শ্বাসকষ্ট বেশি, পিক ফ্লো কমে যাওয়া মানে শ্বাসকষ্ট বেশি, আর পিক ফ্লো ইনক্রিজ করা মানে হচ্ছে শ্বাসকষ্ট কম। তাহলে দেখলো শ্বাসকষ্ট, দেখলো যে এই অংশটাকে বলা হয় মর্নিং ডিপিং। এদেরকে বলা হয় মর্নিং ডিপিং, অর্থাৎ ভোরবেলায় এটা নিচের দিকে থাকে, অর্থাৎ পিক ফ্লোটা নিচের দিকে থাকে। কিন্তু এই রোগীরা যদি স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েড দিলে দেখা গেলো যে মর্নিং ডিপিংটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, অর্থাৎ পেশেন্ট ইমপ্রুভ করে গেছে। তাহলে এই যে মর্নিং ডিপিংটা এটা থাকে, অর্থাৎ সোজা কথা রাতের বেলায় বেশি, দিনের বেলায় কম। রাতের বেলায় শ্বাসকষ্ট পিক ফ্লো কম মানে শ্বাসকষ্ট বেশি, দিনের বেলায় পিক ফ্লো বেশি মানে শ্বাসকষ্ট কম। একে বলে ডায়ুরিনাল ভেরিয়েশন। রাত্রে বেলায় বেশি, দিনে কম, ডায়ুরিনাল ভেরিয়েশন। এই জিনিসটা দেখো এখানে দেয়া আছে, হ্যাঁ, 20%, মোর দ্যান 20% ডায়ুরিনাল ভেরিয়েশন পাবো। মোর দ্যান 3 days ইন এ উইক, সপ্তাহে 3 দিন বা তার বেশি দিন যদি আমি একটা ডায়েরি করি, দেখা যাবে যে সপ্তাহে 3 দিনের বেশি ডায়ুরিনাল ভেরিয়েশন, অর্থাৎ রাতে বেশি কষ্ট, দিনে কম। ইন এ উইক ফর 2 weeks অন এ পিক এক্সপিরেটরি ফ্লো ডায়েরি, যদি পরপর 2 সপ্তাহ যদি পিক এক্সপিরেটরি ফ্লো ডায়েরি করি, প্রতি সপ্তাহে 3 দিনের বেশি এরকম ডায়ুরিনাল ভেরিয়েশন পাওয়া যাবে। তাহলে একে সংক্ষেপে বলতে পারি, রাতে বেশি, দিনে দিনে কম। অর্থাৎ এরকম ডায়ুরিনাল ভেরিয়েশন যদি থাকে কারোর কাশি বা শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বাসকষ্টটা, তখন আমরা তাকে বলবো যে এটা ডায়াগনস্টিক। আর একটা হচ্ছে যে পরের পাতায় একটা ফিগার দেওয়া আছে, পরের পেজে, যেটা হচ্ছে 570, এখানে এরকম একটা ফিগার দেওয়া আছে। কোনো পেশেন্টের FEV1 করলাম, করার পর আমরা 3 এর উপরে পেলাম, 3 এর উপরে কিছুটা পেলাম FEV1 এত লিটার। ঠিক এক্সারসাইজ করতে দিলাম, এক্সারসাইজ করা ঠিক এটা হলো মিনিট, 5 মিনিট 10 মিনিট, ঠিক 5 মিনিটের একটু বেশি, 6 মিনিট পরে, ঠিক 6 মিনিট পরে আবার একটা FEV1 করলাম, দেখা গেল 2.5 এর নিচে চলে আসলো। তাহলে 3 এর উপরে ছিল, সেটা 2.5 এর নিচে চলে আসলো। তাহলে 50% এরও বেশি কমে গেল, বা 100% এর বেশি কমে গেল। তাহলে যদি 15% এর বেশি যদি কমে যায় একটা রোগীর FEV1 যা ছিল এক্সারসাইজ করার পরে, যদি আরো 15% এর বেশি কমে যায়, এখানে তো দেখা যাচ্ছে প্রায় 50 বা 60% এর বেশি কমে গেছে।
তাহলে 15% বেশি যদি কমে যায় FEV1, অর্থাৎ এক্সারসাইজ করা 6 মিনিট পরে, তাহলে এটা ডায়াগনস্টিক। যে কথাটা এখানে দেয়া আছে, লাস্ট কথাটা, FEV1 more than 15% decrease after 6 minutes of the exercise. এক্সারসাইজ করার 6 মিনিট পরে যদি FEV1 টা কমে যায় 15% এর বেশি, তাহলে এটা ডায়াগনস্টিক। এত পয়েন্টের ভিতরে দেখো এই দুইটি মেশিন লাগবে FEV1 করার জন্য। এটা কিন্তু মেশিন লাগবে না, হিস্ট্রি। এই জন্য কোন রোগী শ্বাসকষ্ট নিয়ে আসলে শুধু একটা কথাই আমি জিজ্ঞাসা করি, সেটা আপনার এটা দিনে বেশি হয় না রাতে বেশি হয়? যদি বলে যে আমার রাতে বা সন্ধ্যার পরে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা ডায়ুরনাল ভেরিয়েশন আছে। আবার একটু জিজ্ঞাসা করি এটা সিজনাল কিনা, উইন্টারে বাড়ে নাকি সামারে বাড়ে। যদি বলে উইন্টারে বা শীতকাল আসার আগে আগে বাড়ে, তাহলে এটা ডায়াগনস্টিক হয়ে যায়। যদিও এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ভিতরে আনে নাই, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ভিতরে ডায়ুরনাল ভেরিয়েশনটা আনছে। তো ওই ৩ টা পয়েন্টের ভিতরে দেখো একটাই যদি বলো যে আপনার এটা দিনে বেশি না রাতে বেশি হয়, হ্যাঁ? যদি এরকম একটা হিস্ট্রি দেয় যে না আমি মেশিন দিয়েও মাপলাম না, আমি শুধু হিস্ট্রি নিলাম। সে যদি বলল যে আমার এটা কষ্টটা রাতের দিকে বেশি হয়, হ্যাঁ? তাহলে এটা বুঝতে হবে যে এটা ডায়ুরনাল ভেরিয়েশন আছে। সো ইট ইস a ডায়াগনস্টিক, হ্যাঁ? অ্যাজমা। তাহলে একটা হিস্ট্রি যথেষ্ট। যদি আমাদের পয়েন্ট ৩ টে আছে, ৩ টে পয়েন্ট আমাদের কিছু, কিছু আবার মেশিন দিয়ে মেপে বলতে হয়। আমার মেশিনেরও দরকার নেই। আমার শুধু একটা হিস্ট্রি যদি পাই, তাতেই আমরা অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি। অ্যাজমার কিছু প্রিসিপিটিং ফ্যাক্টরস আছে। কি, কি কারণে অ্যাজমাটা বাড়তে পারে? যদি এটা ডেভিডসন একটু হেফাজতলি লেখা আছে। আর এই ফিগারটা আমি অবশ্য নিয়ে আসছি হচ্ছে ইসের থেকে, এটা কুমার অ্যান্ড ক্লার্ক থেকে। এটা একটু টেবিল করে বা ফিগার দিয়ে দেওয়া আছে। আমরা যদি এটা একটু আলাপ করি, যেমন এনভায়রনমেন্টাল এক্সপোজার টু অ্যালার্জেন, ডার্মাটো ডার্মাটোফেগয়েডস, হ্যাঁ? টেরোনিসিনাস। এটা হচ্ছে বিশেষ করে আমাদের গায়ের যে সমস্ত স্কিন শেডিং হয়, ওখানে যে ফাঙ্গাস থাকে, যেমন বিছানার চাদর যদি অনেকদিন না ওয়াশ করা হয়, ওখানে এই সমস্ত ফাঙ্গাস লেগে থাকে। গ্রাস পলেন, হ্যাঁ? গ্রাস পলেন মানে হচ্ছে যে ফুলের রেণু-টেণু এগুলোর কারণেও বসন্তকালে দেখা গেল যে এইগুলো একটু বেশি হয়। ফুলের রেণুগুলো বেশি ছড়ায়। তখনই কিন্তু এগুলোর সংস্পর্শে কিন্তু অ্যাজমা বাড়তে পারে। ডোমেস্টিক পেটস এর যেমন হচ্ছে বিড়াল, কুকুর, যেগুলো বাড়িতে পোষা হয়, বিড়াল, কুকুর, তারপরে অনেকে পাখি পোষে। এই সমস্ত ওদের যদি আ আ বিশেষ করে ওদের ইউরিন গুলো, ওদের হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টস গুলো, তখন সেই সমস্ত স্মেল গুলো তখনও দেখা যাবে যে তার অ্যালার্জেন। এগুলোতে সংস্পর্শে আসলে তার অ্যাজমাটা বাড়তে পারে। অকুপেশনাল সেনসিটাইজার এর ভিতরে যেমন আইসোসায়ানাইডস, বিশেষ করে যে পেইন্টিং, ওদের গাড়ি পেইন্টিং এ যে সমস্ত কাজ কাজ করে, স্প্রে যেগুলো করা হয় বা ঘরের স্প্রে বা পেইন্টিং এর কাজ করা হয়, ওর গন্ধগুলো কিন্তু আ তার এজমা অ্যাটাক বাড়তে পারে। কোলোফোনি ফিউমস, এটা হচ্ছে যে যারা ওয়েল্ডিং এর কাজ করে, ওয়েল্ডিং এর যেরকম যে ওই গ্যাসটা বের হয়। তো কারো যদি অ্যাজমা রোগী থাকে, তার ওয়েল্ডিং এর কাছ থেকেই সরায় রাখা উচিত। কারণ ওই গ্যাসের সংস্পর্শে কিন্তু তার অ্যাজমাটা বাড়তে পারে। অ্যাটমসফিয়ারিক পলিউশন, ঢাকা শহর একটা ইম্পোর্টেন্ট উদাহরণ। সালফার ডাইঅক্সাইড বেশি, ওজোন বেশি, পার্টিকুলেট ম্যাটার, ওই যে গাড়ি, বিশেষ করে গাড়ির ধোঁয়ার যে সমস্ত আ আ ওয়েস্ট প্রোডাক্টস গুলো, ম্যাটেরিয়ালস গুলো, এদেরকে বলা হয় পার্টিকুলেট ম্যাটার। ঢাকা শহরের মতন আর এরকম পার্টিকুলেট ম্যাটার মনে হয় বাতাসে আর কি কোথাও আছে কিনা। ফলে ঢাকা শহরে অ্যাজমা রোগীদের অবস্থা তো আরো বেশি খারাপ হবে। এদের সংস্পর্শে অ্যাজমাটা অ্যাটাক বাড়ে বেশি। কিছু ড্রাগস আছে, যেমন হচ্ছে এনিসাইটিক, ব্যথার বড়ি খাইলে কিন্তু অ্যাজমা অ্যাটাকটা বাড়ে। বিটা ব্লকার খাইলে অ্যাজমা অ্যাটাকটা বাড়ে। কারণ কি, বিটা ব্লকারটা তো ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এমনি ব্রঙ্কো কনস্ট্রিকশন আছে, তারপরে যদি তার ব্রঙ্কো কনস্ট্রিকশন করি। এনএসআইডি কেমনে বাড়াবে? এনএসআইডি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমায়, ফলে পেইনও কমে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় হচ্ছে অ্যারকিডোনিক অ্যাসিড মেটাবলিজমে, দুটো পাথওয়ে আছে। একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে। তাহলে লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে তৈরি হয়েছে লিউকোট্রাইনস। আর সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে তৈরি হয়েছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন। লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে যে লিউকোট্রাইনস তৈরি হয়, লিউকোট্রাইন C4, D4, E4 ইত্যাদি, ইত্যাদি। এই লিউকোট্রাইনস গুলো হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। আর সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েতে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে যে পেইন এর জন্য রেসপন্সিবল। ফলে এনএসএইডি দিলে হয় কি, সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েটাকে ব্লক করে দেয়। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় না, ব্যথা কমে যায়। কিন্তু সমস্ত অ্যারাকিডোনিক অ্যাসিড সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েতে বন্ধ। সব হচ্ছে যে লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে চলে আসে এবং বেশি, বেশি লিউকোট্রাইনস তৈরি করে। বেশি, বেশি লিউকোট্রাইনস তৈরি হওয়ার জন্য বেশি, বেশি ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, তখন শ্বাসকষ্ট বাড়ে। আল্টিমেটলি ঘটনাটা কি দাঁড়ালো? ব্যথা কমাতে যেয়ে ওদিকে শ্বাসকষ্ট বাড়িয়ে দিলাম। যাই হোক, ভাইরাল ইনফেকশন, রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস,
রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস, যে সমস্ত ভাইরাল ইনফেকশনও কিন্তু অ্যাজমা অ্যাটাক বাড়তে পারে। কোল্ড ইয়ার, ঠান্ডার সঙ্গে স্পর্শে অ্যাজমা বাড়তে পারে। ইমোশনে অ্যাজমা বাড়তে পারে। কিছু ইরিটেন্ট ডাস্ট, ভ্যাপার এবং ফিউম, বিশেষ করে পারফিউম, অনেকে পারফিউমের গন্ধ সহ্য করতে পারে না। সিগারেটে স্মোকে ধোঁয়া সহ্য করতে পারে না, এমনকি কয়েলের ধোঁয়া পর্যন্ত। তখন এই সমস্ত জিনিস কিন্তু অ্যাজমা অ্যাটাকটাকে বাড়িয়ে দেয়। তাহলে মোটামুটি অ্যাজমা কি সমস্ত কন্ডিশনে বাড়বে, কোন ফ্যাক্টরে বাড়ে, এগুলো থেকে এটা অ্যাভয়েড করা উচিত, এগুলো থেকে এই সংস্পর্শে না আসে সেটাও খেয়াল রাখতে হবে। এখন এই অ্যাজমা রোগীটাকে কিভাবে আমরা চিকিৎসা দিতে পারি? আমরা পেজ নাম্বার 571, যদি অ্যাজমা অ্যাটাকটা অ্যাকুট না হয়, অতটা যদি সিভিয়ার না হয়, আমরা আউটডোর ম্যানেজমেন্ট করতে পারি সেটা এরকম একটা ফিগার দেখে। পেজ নাম্বার 571 এর একটা ফিগার দেয়া আছে। ১ম যে জিনিসটা করব সেটা হচ্ছে যে ইভালুয়েশন করব, সিম্পটম অ্যাসেস করব, লাং ফাংশন টেস্ট, এত কিছু অনেকে করেও না। চেক দ্য ইনহেলার টেকনিক, অনেকে ইনহেলার নিচ্ছে, কাজ হচ্ছে না, দেখতে হবে যে সে ঠিক মতো নিতে পারে কিনা। যেন আজকে একটা রোগী ইনহেলার নিচ্ছে, সমস্ত গ্যাস নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটাকে যত্ন সহকারে তাকে শিখাই দিতে হবে, না হলে কিন্তু এই রোগীরা ইনহেলার নেবেন বললে কি নিল আর কাজ হলো না। অনেকে ইনহেলার মুখে না দিয়ে নাকে ছিদ্র দিয়ে ঢোকানোর চেষ্টা করে, অনেকে হাঁ করে ইনহেলার নেওয়ার চেষ্টা করে, সমস্ত গ্যাসটা সব বাতাসে ভাসতে থাকে। তো এই জন্য ইনহেলার টেকনিকটাকে শেখাইতে হবে যে সে ঠিক মতো নিতে পারছে কিনা। প্রয়োজনে ডোজটা অ্যাডজাস্ট করতে হবে এবং প্রয়োজনে এটা উপরের দিকে উঠতে হবে বা নিচের দিকে নামতে হবে। এটা কিভাবে আমরা ১ম এ স্টেপ 1 দিয়ে শুরু করি। স্টেপ 1 এ কাকে বলবো? সিম্পটমটা পার উইকে বেশি না। সিম্পটম পার উইকে কম, একবারও কম হচ্ছে। অথবা রাতের বেলায় মাসে তার ২ বার রাতের বেলায় তার অ্যাটাক হয়েছে, তার বেশি না। ২ বার বা তার কম। এই কন্ডিশনটাকে আমরা বলবো স্টেপ 1। এই স্টেপ 1 এ জাস্ট একটা বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে দেব, অর্থাৎ সালবিটামল ইনহেলার দিয়ে দেব। এখানে স্টেরয়েড অনেকে কনসিডার করতে পারে, নাও করতে পারে। কিন্তু এখান থেকে আমরা সালবিটামল স্টার্ট করে দেব। স্টেপ 2 তে কন্ট্রোল হইল না। স্টেপ 2 তে চলে যাবো। স্টেপ 2 টা কখন? যখন দেখা যাচ্ছে সিম্পটমস টা ৩ বার বা তার বেশি হচ্ছে পার উইকে। অথবা সপ্তাহে ১ বারের বেশি আ আ রাতের বেলা অ্যাটাক হচ্ছে। অথবা বছরে ১ বার এক্সাজারবেশন হয়েছে, ভর্তি হওয়া লাগছে হসপিটালে। এরকম একটা কন্ডিশনকে আমরা স্টেপ 2 কন্ডিশন বলবো। এক্ষেত্রে আমরা ওই যে বিটা 2 অ্যাগনিস্ট যে শুরু করছি একবার, এটা কিন্তু বন্ধ রাখবো না। এটা শেষ পর্যন্ত চালাবো বিটা 2 অ্যাগনিস্ট। কিন্তু এইখানে আমরা লো ডোজে ইনহেল কর্টিকোস্টেরয়েড দেবো। বিভিন্ন রকমের স্টেরয়েড আছে, বেক্লোমিথাসিন আছে, ফ্লুটিকাসন আছে। বেক্লোমিথাসন পান হিসেবে পাওয়া যায়, যেমন হচ্ছে ডেকোমিট হিসেবে পাওয়া যায়, বিক্লোমিন পাওয়া যায়। এগুলো হচ্ছে লো ডোজে দেবো। লো ডোজ বলতে কতটুকু? 400 মাইক্রোগ্রাম পার ডে। আচ্ছা, এর মানেটা কি দাঁড়ালো? এক চাপে বের হয় হচ্ছে যে 100 মাইক্রোগ্রাম। তাহলে ২ চাপ দেবো। সকালে ২ চাপ, রাতে ২ চাপ। তাহলে কয় চাপ হলো? ৪ চাপ। তাহলে 400 মাইক্রোগ্রাম পার ডে হয়ে গেল। তাহলে এটা লো ডোজ ইনহেলার দিতে বললে আমরা ওইরকম ডেকোমিট হিসাবে বা বিক্লোমিন ইনহেলার আমরা বলবো। সালবিটামলের সঙ্গে আল্টিমেটলি এইটাই বলবো যে ওর সাথে এটাও নিবেন। এটা সকালে ২ চাপ নেবেন, রাতে ২ চাপ নেবেন। কন্ট্রোল হলো না, তখন আরেকটু বাড়াবো। 400 মাইক্রোগ্রামই রাখবো। ওই যে সেই লো ডোজে ইনহেলার কর্টিকোস্টেরয়েড রাখবো। কিন্তু সালবিটামল রাখছিলাম, এটাও রাখছি। কিন্তু এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে যে লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, যেটা হচ্ছে সালমেটারল। তাহলে লো ডোজে স্টেরয়েড আর সালমেটারলের কম্বিনেশন পাওয়া যায়, যেমন টিকামেট। হ্যাঁ? তারপর আসে যে আরো আমি তো একটা কোম্পানির বলতেছি, আবার কেউ না মাইন্ড করে। যে যাই হোক, বিভিন্ন কোম্পানির আছে। বেক্সিট্রল এফ নামে আছে, টিকামেট আছে। এখানে ফ্লুটিকোসন আর হচ্ছে সালমেটারলের কম্বিনেশন পাওয়া যায়। কারণ আমার স্টেরয়েড প্লাস হচ্ছে সালমেটারল কম্বিনেশন দিতে হবে। সাথে কিন্তু সালবিটামল থাকবেই। আচ্ছা, এখানে কিভাবে দিব? এখানে ওই ২ চাপ করে দেব। সকালে ২ চাপ, রাতে ২ চাপ, তাহলে 400 মাইক্রোগ্রাম পারলো। কিন্তু যেহেতু এখানে কন্ট্রোল হয়েছিল না, এখানে আমি কি দিছিলাম? দিছিলাম লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট সালমেটারল। কন্ট্রোল হইল না। তখন স্টেপে কন্ট্রোল না হলে স্টেপ 3 তে থাকবো, কিন্তু আমাদের ডোজটা একটু বাড়ায় দেব। 800 মাইক্রোগ্রাম করব। আচ্ছা, 800 মাইক্রোগ্রাম কিভাবে করতে পারি? সকালে ২ চাপ, দুপুরে ২ চাপ, রাতে ২ চাপ। তাহলে হলো কি ৬ চাপ। তাহলে 600 মাইক্রোগ্রাম হয়ে গেল। আচ্ছা, 600 মাইক্রোগ্রাম, তাহলে 800 হইল না তো। তাহলে আমরা এটা করতে পারি হচ্ছে যে সকালে ৩ চাপ, দুপুরে ৩ চাপ, রাতে ৩ চাপ। তাহলে 900 মাইক্রোগ্রাম হয়ে গেল। তাহলে 900 মাইক্রোগ্রাম বা 800 মাইক্রোগ্রামের কাছাকাছি আছে। এটাই হচ্ছে যে মোটামুটি ইন্টারমিডিয়েট ডোজ। অর্থাৎ এটা যদি রেসপন্স না করে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, তাহলে এই লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট বন্ধ করে দেব, দিয়ে স্টেরয়েড ডোজটা বাড়ায় দেব। অথবা মনে করলাম যে বেনিফিট পাচ্ছি লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, বাট কন্ট্রোল স্টিল ইনঅ্যাডিকুয়েট। অর্থাৎ লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট দেওয়ার পরে কিছুটা বেনিফিট পাইছি, কিন্তু এখনো কন্ট্রোল হয়নি। তাহলে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট বন্ধ করব না, এটা কন্টিনিউ করব।
শুধুমাত্র ওই স্টেরয়েড ডোজটা একটু বাড়ায় দেবো 800 মাইক্রোগ্রাম পার ডে। তারপরেও আমরা বলতে পারি যে না, বেনিফিট পেয়েছি কিন্তু কন্ট্রোল হয়নি। তাহলে আগে যে ডোজ দিছিলাম 800 মাইক্রোগ্রাম ওইটাই রাখবো, অথবা আগের ডোজটাই রাখবো। এর সঙ্গে আমরা কিছু যোগ করে দিতে পারি। একটা হচ্ছে যে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন হচ্ছে মন্টেলিউকাস্ট, থিওফাইলিন, সাস্টেইন রিলিজ থিওফাইলিন। আর হচ্ছে যে এটার নাম হবে হচ্ছে যে তোমার হচ্ছে লং অ্যাক্টিং মাসক্রেনিক অ্যান্টাগনিস্ট, যেমন ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। এটা যে কোনো একটা যোগ করে দিতে পারে, এত কিছু না। সবাই যেটা করে সেটা হচ্ছে যে ওই টিকামেট দেয়। টিকামেট হচ্ছে যে দরকার হলে 3 চাপ করে 3 বেলা দিয়ে কন্ট্রোল না হলে এর সাথে যে মন্টেলিউকাস অর্থাৎ একটা মোনাস বা এমকাস্ট এই ট্যাবলেট যোগ করে দেয়। তাহলে দেখো সবকিছু ডেভিডসনকে টাচ করেই কিন্তু চিকিৎসা দিচ্ছে সবখানে। আর এরপরে কন্ট্রোল হচ্ছে না, তখন কি করব? তখন আমরা যেটা করতে পারি যে এই 800 মাইক্রোগ্রাম স্টেরয়েড হচ্ছে না, তখন এটাকে হাই ডোজে স্টেরয়েড দেবো। হাই ডোজ বলতে কতখানি? 2000 মাইক্রোগ্রাম। তাহলে 2000 মাইক্রোগ্রাম বানাতে গেলে কি করতে হবে? সকালে 3 চাপ, দুপুরে 3 চাপ, সন্ধ্যায় 3 চাপ, রাতে 3 চাপ। তাহলে কত হলো? 3 এর 4 12। তাহলে 1200 মাইক্রোগ্রাম হইলো না? সকালে কি করব? সকালে 4 চাপ, দুপুরে 4 চাপ, সন্ধ্যায় 4 চাপ, রাতে 4 চাপ, ঘুমানোর আগে 4 চাপ, 5 বার 4 চাপ করে দেবো। 4 5 20, তাহলে 2000 মাইক্রোগ্রাম হবে। তাহলে যখন কন্ট্রোল হচ্ছে না তখন এইরকম ভাবে আমরা ইনহেলার দিতে পারি। এরপর কন্ট্রোল না হলে এর সাথে ওই যে লং অ্যাক্টিং লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে মন্টেলিউকাস্ট অথবা থিওফাইলিন এগুলো দিতে পারি, অথবা বিটা অ্যাগনিস্ট ট্যাবলেট। আমরা তো অ্যাজমাসল দিয়েছিলাম বা আমরা তো সালবিউটামল ইনহেলার দিয়েছিলাম, এবার আমরা সালবিউটামল ট্যাবলেটও যোগ করে দিতে পারি। তাহলে যখন কন্ট্রোল হবে না এগুলির সঙ্গে, এতেও যদি কন্ট্রোল না হয়, ইনইফেক্টিভ, তাহলে ইট্রাকোনাজল ট্যাবলেট দেওয়া হয়। কারণ ধারণা করা হয় অ্যাসপারজিলোসিস আছে, ফলে অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না। কারণ অ্যাসপারজিলোসিস আর অ্যাজমার চেহারা বা সাইন সিমটম সেম থাকতে পারে। আমরা অ্যাজমা হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছি কিন্তু কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে ইট্রাকোনাজল দিলে অনেক সময় দেখা গেলো যে রেসপন্ড করে যায়। এতেও কন্ট্রোল হইলো না, তখন আর কি করার আছে? ওই রকমই রাখবো, স্টেরয়েডটাকে ওই 2000 মাইক্রোগ্রামে রাখবো, কিন্তু ওরালি স্টেরয়েড ট্যাবলেট দিয়ে দেবো। ওরালি স্টেরয়েড ট্যাবলেট দিয়ে দেবো, এদিকে আবার স্টেরয়েড ইনহেলার হাই ডোজে দিচ্ছি। এত স্টেরয়েডটাকে না দিয়ে স্টেরয়েডটাকে যদি একটু কমাইতে চায়, তাহলে এর সাথেও ওমালিজুমাব দিতে পারি বা স্টেরয়েড স্পেনিং ড্রাগ মেথোট্রেক্সেট পর্যন্ত যোগ করতে পারি। তাহলে স্টেরয়েড এত হাই ডোজে লাগে না। তাহলে আলটিমেটলি এই নিচ থেকে উপর পর্যন্ত এখন রুগী কোন কন্ডিশনে আসছে। অনেক সময় দেখা গেল যে অনেক প্র্যাকটিশনার তাড়াহুড়ো করে এত কতবার সিমটম হলো, রুগীরাও সিমটম ঠিক মতো বলতে পারলো না। আমি এইগুলো দেখি এটা স্টেপ 1 না স্টেপ 2 আমি কিছুই বুঝলাম না। কিন্তু রুগী যখন আসছে তখন কিন্তু অল্প শ্বাসকষ্ট নিয়ে আসেনি, তোমার কাছে মোটামুটি খারাপ অবস্থায় আসছে। তখন তুমি যখন আসছে তখন তুমি মোটামুটি স্টেপ 3 বা 4 এ স্টার্ট করে দাও। অনেক সময় আমি স্টেপ 3 তে স্টার্ট করে দিই, এই ডোজে স্টার্ট করে দিই, দিয়ে যদি দেখি যে কন্ট্রোল হচ্ছে আস্তে আস্তে স্টেপের নিচের দিকে নামাই। যদি দেখি কন্ট্রোল হচ্ছে না, আস্তে আস্তে স্টেপটা উপরের দিকে উঠাই। তাহলে রুগীকে যদি তুমি অ্যাসেস না করতে পারো দ্রুত যে এটা কোন লেভেলে কোন স্টেপে দেবো, তুমি মোটামুটি একটা স্টেপে যখন রুগী যখন আসছে বুঝতে হবে তোমার কাছে খারাপ অবস্থায়, তাহলে তুমি একটা স্টেপ স্টার্ট করে দাও। দিয়ে যদি কন্ট্রোল যদি না হয় আস্তে আস্তে স্টেপটা বাড়িয়ে দাও। কন্ট্রোল যদি হয় স্টেপ আস্তে আস্তে কমায় দাও। যে স্টেপে তোমার কন্ট্রোল থাকতেছে সেই স্টেপে রেখে দাও। এইভাবে মোটামুটি একটা রোগী আমরা ইনহেলার গুলো এইভাবে আমরা ইউজ করতে পারি। এখন এই রোগীটা আসলে সিভিয়ার অ্যাজমা না লাইফ থ্রেটিং অ্যাজমা নাকি একটা মাইল্ড অ্যাজমা কিভাবে বুঝবো? এই রোগীটার পিক এক্সপিরেটরি ফ্লো যখন 30, এরপরে দেখো পেজ নাম্বার ডেভিডসনের পেজ নাম্বার হচ্ছে যে 572 এখানে দিয়ে আছে। পিক এক্সপিরেটরি ফ্লো যখন 33 থেকে 50% এর নিচে নামে তখন আমরা সিভিয়ার অ্যাজমা হবে। এটা করতে গেলে তো একটা মেশিন লাগবে। হাতে কাছে মেশিন নাই, পালসটা দেখো 110 এর উপরে চলে গেছে অ্যাজমা রোগী, তাহলে এটা অ্যাকুট সিভিয়ার অ্যাজমা সাসপেক্ট করো। রেসপিরেটরি রেট কাউন্ট করো 25 এর বেশি হয়ে গেছে, তাহলে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা সাসপেক্ট করো। অত রোগীর সাথে কথা বলো, ইনএবিলিটি টু কমপ্লিট এ সেন্টেন্স ইন এ ওয়ান ব্রেথ। রোগীরা জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়, সে বলল আমার বাড়ি মানিকগঞ্জে, অর্থাৎ ভেঙে ভেঙে বললো, এক নিঃশ্বাসে বলতে পারছে না। তাহলে পুরো ওয়ার্ডটা ভেঙে ভেঙে বলছে, এত শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটা অ্যাকুট সিভিয়ার অ্যাজমা। তাহলে এতগুলো পয়েন্টের ভিতরে তো আমি এত কিছু জিজ্ঞাসা করি না, আমি শুধু বলি যে আপনার নাম কি বা বাড়ি কোথায়। সে দেখলাম যে এটা আছে কিনা, অথবা পালসটা একটু দেখি 110 এর উপরে আছে, তাহলে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা হিসেবে
ডায়াগনোসিস করে তখন তার ট্রিটমেন্টটা দিই। যদি দেখি যে লাইফ থ্রেটিং ফিচার্স আছে, সেটা বুঝবো কিভাবে? পিক এক্সপিরেটরি ফ্লোরটা দেখো 33 নিচে নেমে গেছে। তোমাদের সবকটা পয়েন্ট জানতে হবে যারা পোস্ট গ্র্যাজুয়েশনে পার্ট 1 করতে চাচ্ছ বা এগুলো পয়েন্ট গুলো দিয়ে দেয় এমসিকিউ তে। পিক এক্সপিরেটরি ফ্লো লেস দ্যান 33%। অথবা অক্সিজেন স্যাচুরেশন করতে গেলে দেখেন 92%। অথবা অনেক সময় কার্বন ডাইঅক্সাইড লেভেল নরমাল বা কিছুটা রেইজড হতে পারে। অর্থাৎ চেস্ট এক্সামিন করলে কিছুই পাচ্ছে না। রংকায়-টংকায় কিছুই নাই। সাইলেন্ট চেস্ট অথবা সায়ানোসিস আছে। অথবা ফিয়েবল রেসপিরেটরি ইফোর্ট, হ্যাঁ? রেসপিরেটরি শ্বাসকষ্ট যে বাইরে থেকে দেখে বোঝাবে মনে হচ্ছে না সেরকম না। ব্র্যাডিকার্ডিয়া, দেখো এখানে হয়ে গেছে ট্যাকিকার্ডিয়া 110 এর উপরে, আর এখানে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে গেছে বা অ্যারিথমিয়া ডেভেলপ করে গেছে। অথবা প্রেশার ফল করে গেছে, হাইপোটেনশন অথবা এক্সজস্টন হয়েছে, ডেলিরিয়াম মানে কনফিউজ লেভেলে চলে গেছে অথবা কমায় চলে গেছে। এর কোনো একটা পয়েন্ট, একটা দুটো পয়েন্ট পাইলে বা একটা পয়েন্ট পাইলে আমাকে ধরে নিতে হবে অ্যাজমা রোগীর এরকম একটা পয়েন্ট পাইলে সেটা লাইফ থ্রেটিং ফিচার্স। তত কিছু দেখি না, রুগীর সাথে কথা বলি, পালস দেখি, যদি এই পাই তাহলে এটা অ্যাকুট সিভিয়ার অ্যাজমা। রুগীর সঙ্গে দেখা গেল যে এগুলো তো মাপার আশেপাশে যন্ত্র থাকে না, তখন যেটা করি সেটা হচ্ছে যে দেখি যে তার ব্র্যাডিকার্ডিয়া আছে কি বা অ্যারিথমিয়া আছে কিনা। যদি দেখি যে তার সাইনোস্ট হয়ে যাচ্ছে, তাহলে যদি দেখি সে ডেলিরিয়ামে চলে যাচ্ছে, তাহলে এটা লাইফ থ্রেটিং অ্যাজমা। প্র্যাকটিস ফিল্ডে কিন্তু সব পয়েন্ট লাগে না, একটা দুটো পয়েন্ট দেখে কিন্তু চট করে ডায়াগনোসিস করা যায়, কিন্তু পরীক্ষা দিতে গেলে সব পয়েন্ট গুলো লাগবে। নিয়ার ফেটাল অ্যাজমা, অবশ্যই এখানে কার্বন ডাইঅক্সাইড নরমাল ছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, অবশ্যই তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হবে। তো এই টেবিলটা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এমনকি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাকুট সিভিয়ার অ্যাজমা কিভাবে বুঝবা, লাইফ থ্রেটিং অ্যাজমা কিভাবে বুঝবা, এই পয়েন্ট গুলো ধরে। সেরকম অ্যাকুট সিভিয়ার অ্যাজমা হলে দেখো 573 তে এরকম একটা ফিগার দেওয়া আছে। অ্যাকুট সিভিয়ার অ্যাজমা হলে আমি এখন মোটামুটি একটা ডায়াগনোসিস করলাম যে অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটিং অ্যাজমা, তখন আমি কিভাবে ট্রিটমেন্ট দেবো? এরকম অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটিং অ্যাজমা না, আমরা এই লাইনটা মনে রাখবো। এইগুলো মডারেট বা মাইল্ড, এগুলো আমরা তো ইনহেলার হিসেবে আগে যা দিছি ওইগুলোই দিলে চলবে। কিন্তু যখন এই অ্যাকুট সিভিয়ার অ্যাজমা বা লাইফ থ্রেটিং অ্যাজমা আসবে, অবশ্যই হসপিটালে ভর্তি করে তাকে নেবুলাইজ করতে হবে। আমরা এটা করি না, আমরা হাই ফ্লো অক্সিজেনটা দিই, আমরা প্রেডনিসোলন দিই না, আমরা ইনজেকশন হাইড্রোকর্টিসন দিই। হাইড্রোকর্টিসন 200 mg আইপি 6 অলি দিয়ে দিই। তাহলে স্টেরয়েডও দিয়ে দিলাম, আবার হচ্ছে অক্সিজেন হাই ফ্লো দিলাম, আর নেবুলাইজ করি এইটা দিয়ে, এটা দিয়ে না, অনলি সালবিটামল দিয়ে করি না। আমরা ধরে নিই ভর্তি করাই নিলাম, ভর্তি করায় অক্সিজেন হাই ফ্লো দেবো, হাইড্রোকর্টিসন ইনজেকশন দেবো, তারপরে আমরা সালবিউটামল আর ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড কম্বিনেশন, হ্যাঁ, এটা আমরা দিয়ে দিই, এটা নেবুলাইজ করি। যেটা করি কি, ওই যে সালটোলিন 1 সিসি, ইপ্রেক্স 1 সিসি, নরমাল স্যালাইন 2 সিসি, এই কম্বিনেশন দিয়ে, এখন অবশ্য উইন্ডাল প্লাস পাওয়া যায়, এগুলো দিয়ে নেবুলাইজ করতে থাকি। কতক্ষণ দিব? এটা প্রয়োজনে দেখি যে যদি অনেক বেশি শ্বাসকষ্ট 30 মিনিট পর পর দিতে পারি, 1 মিনিট পর পর, 2 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর, রোগীর অবস্থা বুঝে, হ্যাঁ, আমরা এইভাবে আমরা নেবুলাইজ করতে পারি। না, নেবুলাইজ করার পরে রোগীর শান্তি দেওয়া যাচ্ছে না, তখন আমরা চিন্তা করব যে আইপি ম্যাগনেসিয়াম টেস্ট করা উচিত। ম্যাগনেসিয়াম যদি অনেক কমে যায়, তখন কিন্তু অনেক সময় কন্ট্রোল হয় না, তখন প্রয়োজনে আইপি ম্যাগনেসিয়াম দিতে হয়। অনেক সময় পটাশিয়াম লেভেল দেখতে হয়, পটাশিয়াম কম থাকলে কন্ট্রোল হয় না, তখন পটাশিয়াম কারেকশন করতে হয়। প্রয়োজনে অ্যামাইনোফাইলিনও পর্যন্ত দিতে হয়। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে, অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে নেবুলাইজ করি সালবিটামল, ইপ্রেট্রোপিয়াম ব্রোমাইড দিয়ে ট্রু। অ্যাকুট সিভিয়ার অ্যাজমাতে আমরা হাইড্রোকর্টিসন ইনজেকশন দিই ট্রু, হাই ফ্লো অক্সিজেন দিই ট্রু। এখানে আমরা আইপি ম্যাগনেসিয়ামও দিতে পারি ট্রু, অ্যামাইনোফাইলিনও দিতে পারি ট্রু, আমরা পটাশিয়াম দিতে পারি ট্রু। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। আর এইখানে যেটা বলেছিলাম যে একটা অ্যাজমাতে আমরা সালবিটামল দিই ট্রু, অ্যাজমাতে আমরা একটা বেক্লোমিথাসোন দিই বা ফ্লুটিকাসোন স্টেরয়েড ইনহেলার দিই ট্রু, অ্যাজমাতে আমরা হচ্ছে সালমেট্রল দিই ট্রু, অ্যাজমাতে আমরা হচ্ছে যে তারপরে হচ্ছে মন্টেলিউকাস দিই, অথবা সাস্টেইন রিলিজ অফ দ্য থিওফাইলিন দিই ট্রু, অ্যাজমাতে আমরা ইটাকোনাজলও দিই, এটাও ট্রু, অ্যাজমাতে আমরা অমালিজিমাব দিই অথবা মেথোট্রেক্সের পর্যন্ত দিই। এই প্রত্যেকটা ড্রাগের নাম মনে রাখতে হবে, এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। সেরকম অ্যাকুট সিভিয়ার অ্যাজমা হাসপাতালে ভর্তি থেকে তুমি এটা ট্রিটমেন্ট দিলে, এখন মোটামুটি কন্ট্রোল হলে তখন তাকে ছুটির সময় এখন নিচের দিকে নামবা। কন্ট্রোল হয়ে গেছে, এখন নিচের দিকে নামো। তাকে হয় কোনো একটা এই স্টেপ 3 তে একটা স্টেরয়েড ইনহেলার আর সালবিটামল ইনহেলার দিয়ে তাকে বাড়ি যেতে বলো। আর এটা দিলাম কন্ট্রোল হয়নি, এটা দিলাম কন্ট্রোল হয়নি, এটা দেওয়ার পরে কন্ট্রোল হয়নি, তখন তাড়াতাড়ি হাসপাতাল ভর্তি করো। ভর্তি করায় তাকে নিউবুলাইজ করো, ইনজেকশন হাইড্রোকর্টিসন দাও, হাই ফ্লো অক্সিজেন দাও, দিয়ে কন্ট্রোল করো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো?
আউটডোরে এই সমস্ত দেওয়ার পরেও শেষ স্টেপ দেওয়ার পরেও কন্ট্রোল হয়নি, ভর্তি করায় তখন তুমি এই ট্রিটমেন্ট দিবা। ভর্তি করানোর পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে কন্ট্রোল হয়ে গেল, আস্তে আস্তে তুমি কি করবা, আউটডোরের মতন ওইভাবে ইনহেলার দিয়ে ছেড়ে দিবা। তাহলে আজকে এই পর্যন্ত। আজকে আমরা মোটামুটি অ্যাজমা সম্পর্কে জানতে পারলাম, কিভাবে আমরা অ্যাডমিশনের ট্রিটমেন্টটা দিব। আমরা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন গুলো কি হয় সেটাও জানতে পারলাম। আমরা আউটডোরে ইনহেলারটা কিভাবে দেব সেটাও জানতে পারলাম। পুলার ইভ্যাপোরেশনের কজ গুলো জানলাম, হ্যাঁ? মেকানিজম সহ পুলার ইভ্যাপোরেশনটাকে কিভাবে ইভালুয়েট করব সেগুলো জানতে পারলাম। নেক্সট দেখি আরেকটা দুটো ডিজিজ নিয়ে আমরা রেসপিরেটরি সিস্টেম বেশি কন্টিনিউ করব না, অন্য একটা সিস্টেমে চলে যাব। রেসপিরেটরি সিস্টেমে আরেকটা দুটো ডিজিজ নিয়ে তো আলাপ করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।